মাঝরাতে হঠাৎ কেউ ফিসফিস করে বলল, রাহাত। জান্নালার বাইরে তাকিয়েই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ যে তাকে ডাকছিল তার মুখটা ছিল ঠিক রাহাতের মতো। কে ছিল সেই ছায়া? কেন সে শুধু রাহাতকেই ডাকছিল? আর শত বছরের জমিদার বাড়ির ভেতরে লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর সত্য। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্ট আপনার কল্পনারও বাইরে। ডিসক্লেমার: এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। বাস্তব ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে কোনো মিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। গ্রামের সবাই ওই বাড়িটাকে এক নামেই চিনত, ভুতুড়ে জমিদার বাড়ি। দিনের আলোতেও যার ভাঙা বারান্দা দেখে মানুষের বুক কেঁপে উঠত, আর সন্ধ্যা নামলে যার দিকের পথটা হঠাৎ করেই ফাঁকা হয়ে যেত। কিন্তু রাহাতের কাছে বাড়িটা শুধু ভয়ের ছিল না, ছিল এক অদ্ভুত ডাকে ভরা রহস্য। প্রতিদিন একই রকম লাগে, তবু কেন জানি মনে হয় আজ বাড়িটা অন্যরকম, যেন ওর জানালাগুলো আমার দিকেই তাকিয়ে আছে। ওই রাত, দাঁড়িয়ে কি করিস ওখানে? সূর্য ডুবতে আর দেরি নেই, তাড়াতাড়ি এদিকে আয়। আসছি চাচা, শুধু একটু দেখছিলাম। দেখছিলি? ওই বাড়ির দিকে বেশি তাকানোও ভালো না। তোর বয়সে আমরাও কৌতূহল করতাম। তারপর কি দেখেছি জানিস? রাতের শেষে কেউ কারো মুখে তা বলতে চায়নি। আপনারা সব সময় ভয় দেখান। একটা পুরনো বাড়ি, অনেক বছর কেউ থাকে না, তাই একটু অদ্ভুত লাগে, এই তো। পুরনো বাড়ি আর ওই বাড়ি এক জিনিস না বাছা। দেয়াল ভাঙলে ইট পড়ে, কিন্তু ওই বাড়িতে ভাঙে মানুষের সাহস। ছোটবেলা থেকেই রাহাত এই বাড়ির পাশ দিয়েই স্কুলে যেত। অন্য বাচ্চারা মায়ের আঁচল ধরে চোখ নামিয়ে হাঁটলেও রাহাত বারবার তাকিয়ে দেখত ভাঙা সিঁড়ি, কালো দরজা আর লম্বা ছায়া। ভয়ের মধ্যে কি আছে সেটা জানার বাসনাটা তার ভিতরে অনেক দিন ধরেই জমেছিল। যদি সত্যিই কিছু থাকে, তবে শুধু আমাকেই কেন ডাকে? রাহাত, এত দেরি হলো কেন? হাত মুখ ধুয়ে আয়, মাগরিবের আজান পড়ে গেছে। রাস্তার ধারে একটু দাঁড়িয়েছিলাম মা। কোন রাস্তার ধারে? ওই জমিদার বাড়ির পাশেরটায়। কতবার বলেছি সন্ধ্যার পর ওই পথের দিকে যাবি না। দিনের বেলাতেও না হলে ভালো, ওই বাড়ির ছায়া ভালো না। সবাই একই কথা বলে, কিন্তু কেউ কিছু খোলসা করে না। কি আছে ওখানে? একটা গল্প, পুরনো গুজব, নাকি শুধু মানুষের ভয়? সব কথা ছেলে মানুষকে বলা যায় না। কিছু জিনিস না জানাই ভালো। না জানলে তো ভয় আরো বড় হয় মা। ভয় বড় হলেই মানুষ বাঁচে। সব রহস্যের দরজা ঠেলে খুলতে নেই। রাহাতের মা সাধারণত অত কথা বলতেন না, কিন্তু জমিদার বাড়ির নাম উঠলেই তার মুখের রং বদলে যেত। যেন সেই বাড়ির সঙ্গে গ্রামের মানুষের শুধু ভয় নয়, আরো পুরনো, আরো ব্যক্তিগত কোনো স্মৃতি জড়িয়ে আছে। মা, তুমি শুনলে? বাইরে যেন কেউ লোহার গেট নাড়ে। বাতাস। এই সময়ে অনেক শব্দই বাতাসের মতো শোনায়, আবার অনেক বাতাসও শব্দের মতো লাগে। তুমি নিজেও বিশ্বাস করলে না কথাটা? রাত নামলে ওই দিক থেকে ডাক আসে। কেউ শুনেও না শোনার ভান করে, কেউ শোনার ভুল করে আর শান্তি হারায়। ডাক? কেমন ডাক? আর একটাও প্রশ্ন না। খাওয়া শেষ করে দরজা এঁটে দে। সেই রাতে পড়ার বই খুলে বসেও
রাহাত মন বসাতে পারল না। পাতার অক্ষরগুলো বারবার মিলিয়ে গিয়ে তার চোখের সামনে ভেসে উঠল বাড়িটার ভাঙা সিঁড়ি আর অন্ধকার জানালা। যত রাত বাড়ল ততই মনে হতে লাগলো কেউ যেন সত্যিই তাকে মনে মনে ডাকছে। এটা কি শুধু কৌতূহল, নাকি আমি সত্যিই কিছু শুনছি? ঘুমাসনি এখনো? ঘুম আসছে না দাদি, একটা কথা জিজ্ঞেস করি? জিজ্ঞেস করো, কিন্তু যদি ওই বাড়ির কথা হয় উত্তর শুনে আবার রাত জাগিস না। তুমি জানো তাহলে সবাই লুকায় কেন? ওই বাড়িতে কি হয়েছিল? অনেক বছর আগে জমিদার বাড়ির শেষ কর্তা নাকি এক রাতে হঠাৎ উধাও হয়ে যায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, অথচ মানুষটা নেই। শুধু উঠানের মাঝখানে পাওয়া গিয়েছিল একটা রূপোর ঘণ্টা আর রক্তের মতো লাল দাগ। তারপর যারা খুঁজতে গিয়েছিল তারা বলেছিল বাড়ির ভেতর ফাঁকা না, কেউ হাঁটে, কেউ নিঃশ্বাস ফেলে, আর মাঝরাতে সেই ঘণ্টা বাজে। কেউ কি দেখেছে তাকে? দেখেছে বলেও কেউ বেশি দিন স্বাভাবিক ছিল না, তাই দেখলেও মানুষ এখন মুখ বন্ধ রাখে। গ্রামের রাতের নিজস্ব শব্দ থাকে, ঝিঝি পোকার ডাক, দূরের কুকুর, পাতার মর্মর। কিন্তু সেই মুহূর্তে যেন সব কিছু একসঙ্গে থেমে গেল। এই থেমে যাওয়াটাই রাহাতের বুকের ভেতরে শীতল একটা আশঙ্কা ঢুকিয়ে দিল। দাদি, তুমি শুনছো? চুপ, একদম চুপ থাক। এটাই হায়াতুল কুরসি পড়, তাড়াতাড়ি পড়। শব্দটা বাড়িটার দিক থেকেই আসছে, কিন্তু এত পরিষ্কার কেন? রাহাত, জানলার কাছে যাস না। মা, ওখানে যেন আলো জ্বলল। পর্দা টেনে দে এখনই। এত বছর বন্ধ থাকা বাড়ির জানালায় আলো জ্বলার কথা নয়, তবু আলো জ্বলল। আর সেই আলোয় যে ছায়াটা দাঁড়িয়েছিল সেটা মানুষ হলে সেখানে থাকার কথা না, আর মানুষ নালে তাহলে সে কি? ওটা আমাকে দেখছে। জানলার বাইরের সেই ফিস ফিসে ডাকটা কানে যেতেই রাহাত যেন হঠাৎ নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আর ঠিক তখনই খুব কাছে কোথাও লোহার ফটক বন্ধ হওয়ার সেই শব্দে তার বুকের ভেতরটা ধক করে উঠল। কে ওখানে? কে আমার নাম ধরে ডাকলো? না না, এই দরজাটা তো খোলা ছিল। এটা বন্ধ হলো কিভাবে? যে পথ দিয়ে সে ভেতরে এসেছিল সেই পথটার জায়গায় এখন দাঁড়িয়ে আছে একটা মোটা কাঠের দরজা। দরজার গায়ে জং ধরা শিকল পেঁচানো, যেন বহু বছর ধরেই সেটা খোলা হয়নি। খুলুন, কেউ আছেন? খুলুন, আমি এখানে আটকে গেছি। এত তাড়া কেন? রাহাত, সামনে আসো। লুকিয়ে কথা বলছো কেন? উত্তর এলো না, শুধু ঠান্ডা হাওয়ার একটা সরু ঝাপটা তার কানের পাশ ঘেঁষে চলে গেল। সেই হাওয়ায় যেন স্যাঁত স্যাঁতে গন্ধের সঙ্গে মিশেছিল পুরনো আতরের গন্ধ। কিছু না, কেউ আমাকে ভয় দেখাচ্ছে। শুধু একটা বাড়ি, একটা ফাঁকা বাড়ি। আমি দাঁড়িয়ে থাকলে হবে না, বেরোনোর আরেকটা পথ খুঁজতে হবে। বুকের ধরফাড়ানি চাপা দিতে দিতে রাহাত সামনে পা বানালো। করিডোরটা অস্বাভাবিক লম্বা, যেন টর্চের আলো যতদূর যায় অন্ধকার ততটাই পিছিয়ে নতুন করে জন্ম নিচ্ছে। মা বলেছিল জানলার কাছে না যেতে। যদি আমি না আসতাম, তবু এসেছি। কে তুমি? যাকে দেখতে চেয়েছিলে? দেওয়ালে ঝুলে থাকা ছবিগুলো দেখে রাহাতের পা থেমে গেল।
একটার পর একটা পুরনো প্রতিকৃতি, কেউ গম্ভীর, কেউ কঠোর, কেউ এমনভাবে তাকিয়ে আছে যেন এখনো জীবিত। এগুলো নিশ্চয়ই জমিদার পরিবারের ছবি। না, এটা কি করে সম্ভব? ছবিটার অর্ধেক অংশ ছেড়ে গেছে, তবু যে মুখটা দেখা যাচ্ছে সেটা দেখে রাহাতের গলা শুকিয়ে এলো। ছেলেটার বয়স তার কাছাকাছি, আর মুখের গড়ন অদ্ভুতভাবে তার নিজের মতো। এটা আমার মতো দেখতে কেন? কারণ তুমি একা নও। চুপ চুপ করো। এটা কেউ সাজিয়েছে, কেউ আমাকে দেখে এসব করছে। কিন্তু তার নিজের কথাই তার কানে বিশ্বাসযোগ্য শোনালো না, কারণ ছবিটার চোখ দুটো এক মুহূর্ত আগে যেদিকে ছিল এখন যেন একটু অন্যদিকে ঘুরে গেছে। না, আমি ভুল দেখছি, আমি ভুল দেখছি। তুমি ভুল দেখছো না রাহাত। তুই কে? যাকে এই বাড়ি যেতে দেয়নি, যেমন তোমাকেও দেবে না। রাহাত দৌড়ে সামনে গিয়ে আলো ফেলল, কিন্তু সেখানে কেউ নেই, শুধু মেঝের ওপর টেনে নিয়ে যাওয়া কিছুর দাগ, যা করিডরের বাঁ দিকের এক আধ খোলা দরজার দিকে গেছে। ওই ঘরটা যাই থাক, উত্তর ওখানেই আছে। ফিরে যা, ফিরে যা, না হলে মনে পড়ে যাবে। আমার কি মনে পড়বে বলো? কে আমি তোমাদের কাছে? প্রশ্নটা করিডরের বুক চিরে ছড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে যেন পুরো বাড়িটা নিঃশ্বাস আটকে শুনতে লাগলো। তারপর ধীরে ধীরে আধ খোলা দরজাটা নিজে নিজেই আরো একটু খুলে গেল। ওখানে কে বসে আছে? ভালো করে দেখো রাহাত। রাহাত কাঁপতে কাঁপতে টর্চটা পুরো ঘরের ভেতর তুলল, আর আলো স্থির হতেই চেয়ারে বসে থাকা ছায়ামূর্তিটার মুখ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠতে শুরু করল। সেটা ছিল ঠিক রাহাতের নিজের মুখ। টর্চের আলো স্থির হতেই রাহাতের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। চেয়ারে বসে থাকা মুখটা তার নিজেরই, কিন্তু চোখ দুটো নিথর, ঠোঁটে অস্বাভাবিক এক টান, যেন আয়নার উপাস থেকে কেউ তাকে নকল করছে। না, এটা হতে পারে না। আমি তো এখানে দাঁড়িয়ে আছি। তাহলে ওটাকে? ও তোমাকে দেখাচ্ছে, যাতে তুমি সত্যিটা ভুলে যাও। আমাকে আগে বাঁচাও। আমাকে আগে বাঁচাও। ঠিক তখনই দরজার নিচ দিয়ে বেরোনো কালো ধোঁয়াটা ঘন হয়ে রাহাতের গোড়ালির চারপাশে পাক খেতে লাগলো। ধোঁয়ার ছোঁয়া বরফের মতো ঠান্ডা, কিন্তু তার ভেতরে অদ্ভুত এক টান, যেন কেউ সাহায্য চাইছে। কে তুমি? সামনে এসো। কেন আমার মুখ দেখাচ্ছে ওখানে? আমি সামনে আসতে পারি না। আমাকে বেঁধে রেখেছে এই ঘর, এই তালা, এই বাড়ির পাপ। তোমাকে কে বন্দি করেছে? এই বাড়ির লোক? জমিদার?